ওকে, 8086 ইন্টারাপ্টস, আমরা 85 এও ইন্টারাপ্টস পড়ে আসছি এবং সেখানে আমরা দেখেছি ডিফারেন্ট টাইপসের ইন্টারাপ্ট এবং তাদের বিশেষ করে লোকেশন যেটা ফাইন্ড আউট করা, এখানেও সেই জিনিসগুলি আমাদের খুব বেশি কাজে লাগবে। তবে 8086 যেহেতু তোমার 16 বিটের কম্বিনেশনটা একটু ডিফারেন্ট হবে, একটু বড় হবে, সো ক্যালকুলেশনটাও তোমাদের হয়তো 8085 এর মতো এতটা সহজ লাগবে না, কিন্তু ধরতে পারলে আশা করি অবশ্যই তোমরা খুব সহজে এটা বের করতে পারবে। So have a look. Here we'll cover introduction, interrupts, different types, and then conclusion. So you know what is interrupt, okay? So to break the sequence of operation, the normal যে সিকোয়েন্সে কাজ করতে যাচ্ছে এটাকে যে ব্রেক করে, that is called interrupt. ওকে, এবং ইন্টারাপ্ট হলে আমরা সেটাও জানি কি হয়, যে ডাইভার্স ইজ এক্সিকিউশন টু সাম আদার প্রোগ্রাম, এবং ওই প্রোগ্রামটাকে কি বলা হয়? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। কি মনে আছে না, এগুলো সব 8085 এর মতো মিলছে না? জি স্যার। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, যখন মেইন প্রোগ্রামে কখনো ইন্টারাপ্ট হয় তখন কি করে সেটা জাম্প করে কোথায় অন্য একটা প্রোগ্রামে নরমাল এক্সিকিউশন থেকে সিকোয়েন্স থেকে বের হয়ে গিয়ে সে ওই প্রোগ্রামে চলে যায়, এবং সেই প্রোগ্রামটাকে কি বলা হয়? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে, এবং সেটা শেষ করার পর সে আবার ব্যাক করে মেইন প্রোগ্রামে। ওকে, তো এগুলো সব আগের মতোই টপিক। সো ইন্টারাপ্ট কিপিং মুভিং আনটিল ইন্টারাপ্টেড বাই দ্য সেন্সর, কোন একটা সেন্সর থেকে ইন্টারাপ্ট না আসা পর্যন্ত তোমার এটা চলতে থাকে। এবং ইন্টারাপ্ট রিসিভ দেন ডু প্রি ডিফাইন্ড অপারেশন, দ্যাট মিনস আইএসআর এ যেটা যায় সেটা প্রি ডিফাইন্ড একটা কিছু থাকে যে এইভাবে কাজটা করতে হবে, সেই কাজটা শেষ করে দেন আবার সে মেইন প্রোগ্রামে ব্যাক করে এবং মুভ ফরওয়ার্ড হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন্টারাপ্ট। The processor can be interrupted in the following ways. বিভিন্ন ভাবে প্রসেসর ইন্টারাপ্ট হতে পারে। প্রথম হচ্ছে একটা এক্সটার্নাল সিগন্যাল, দ্যাট ইজ পেরিফেরাল ডিভাইস দিয়ে সে ইন্টারাপ্টেড হতে পারে। এক্সটার্নাল সিগন্যাল জেনারেট বাই স্পেশাল ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামের মধ্যে কোনো একটা কিছু আমরা হঠাৎ করে প্রিন্ট কমান্ড দিতে পারি, এই ধরনের কিছু কমান্ড থাকতে পারে না, সো প্রোগ্রামের মধ্যে কোনো একটা কমান্ডের কারণে কিন্তু সেটা এক্সটার্নাল ইয়ে দ্বারা তোমার ইন্টারাপ্ট হবে। অথবা টোটালি তোমার ইন্টারনাল সিগন্যাল জেনারেট করে, যে কোন একটা হয়তো আমরা কি বলে ফ্ল্যাগ রেজিস্টার যেমন আছে না, ফ্ল্যাগ রেজিস্টারে যে কন্ডিশন এইটা হলে কাজটা থেকে বের হয়ে ওই কাজটা করবে, লাইক দিস। সো এই ধরনের কিছু আমরা কন্ডিশন চেক করেও ইন্টারনালি আমরা সিগন্যাল দিয়ে ইন্টারাপ্ট করতে পারি। ঠিক আছে, তো এই বিভিন্ন ভাবে আমাদের ইন্টারাপ্ট গুলি হতে পারে। তো এখানে যেমন ওই কথাগুলো আবার বলা হয়েছে, এক্সটার্নাল সিগন্যাল থেকে হতে পারে, স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে হতে পারে। তারপর ইন্টারাপ্ট রেসপন্স যেটা হচ্ছে যে মেইন প্রসেসরটাকে স্টপ করে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে চলে যাবে, এবং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে আবার মেইন প্রোগ্রামে সে রিটার্ন করে পার্টিকুলার যে অংশ থেকে সে ইন্টারাপ্টেড হয়েছিল তার পরবর্তী থেকে সে আবার সিকোয়েন্সিয়ালি কাজটা কমপ্লিট করবে। টোটাল ইন্টারাপ্টটাকে তিনটা সোর্স থেকে আমরা চিন্তা করতে পারি কিভাবে আসে। এর মধ্যে মেইনই হচ্ছে দুটো, যেটা সেটা হচ্ছে হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যারের মধ্যে আবার হার্ডওয়্যার ইন্টারাপ্টটা দুইটা পিন, মানে তোমাদের যদি পিন কনফিগারেশনটা ওই যে 40 পিনস ডুয়াল লাইন যেটা ছিল, যদি ওই পিন কনফিগারেশনটা একটু খেয়াল করে সেখানে দেখবে দুটো পিন আছে, একটা হচ্ছে NMI আর একটা হচ্ছে INTR। নন মাস্কুলার ইন্টারাপ্ট যেটা, সেটা সিগন্যালটা পাঠায় কোথায়? NMI এ, আর হচ্ছে ইন্টারাপ্ট বাকি যেগুলো আছে সেগুলো সিগন্যাল পাঠাচ্ছে হচ্ছে INTR এখানে। এছাড়াও তোমার সফটওয়্যার বেশ কিছু ইন্টারাপ্ট আছে, আমরা মনে গত ক্লাসেই দেখেছিলাম। টোটাল নাম্বার অফ কতগুলি ছিল সফটওয়্যার ইন্টারাপ্ট মনে আছে? 0 to 7। না না, এটা তো 8085 এর কথা বলছো। ওটা তো 8085 এর। হ্যাঁ, আমি বলছি 8086 এ হিন্টস দিয়েছিলাম তোমাদের। টোটাল 256, 256টা আছে। আর এই যে 256 বলছি না, আমার এটার নাম্বারটা কত হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই যে টাইপ নাম্বার, যে আমি বললাম টাইপ 0 ইন্টারাপ্টেড তোমার ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে, টাইপ 240 ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে, টাইপ 255 এর ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। তার মানে দেখো প্রত্যেকটা টাইপের একটা ডেডিকেটেড লোকেশন থাকবে, ওই লোকেশনটা তোমাকে বের করতে হবে। এবং এতটুকু তোমাদের বলছি যে তোমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যেহেতু এখানে 256, এগুলো নিশ্চয়ই মেমোরাইজ করার কোনোই প্রশ্ন আসে না, কিন্তু তোমাকে একটা ক্লু জানতে হবে ক্যালকুলেশনটা কিভাবে করে সেটা তোমাকে বুঝতে হবে, যাতে যে কোনো টাইপ নাম্বার মেনশন করে দিলেই যদি তার লোকেশনটা তোমাকে বের করতে বলে, ফিজিক্যাল অ্যাড্রেস, তার কোড সেগমেন্ট, ইন্টারাপ্ট পয়েন্টার, তাহলে যদি তুমি বের করতে পারো। এই জিনিসগুলি আমাদের দরকার।
ঠিক আছে। তো আজকে ক্লাসে যাই না কতটুকু দেখাতে পারবো, আমরা প্রসিড করি। বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেগুলো আমরা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যখন পড়বো তখন আমরা এগুলো দেখবো। আচ্ছা, এছাড়াও বিভিন্নভাবে এরর কন্ডিশন হতে পারে। যেমন তুমি যদি কখনো একটা প্রোগ্রামে একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে যাও, আমরা জানি সেটা কি একটা এরর শো করে, তাই না? 0 দ্বারা কোন সংখ্যাকে আমরা ভাগ করি না, কারণ এটা আমরা ওই যে গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে যে ওই যে ওভারফ্লো ফ্যাক্টর কথা, যখন খুব বড় একটা সংখ্যা অথবা খুব ছোট একটা সংখ্যা, আমরা জানি 0 দ্বারা ভাগ করা মানে সেটা আসলে কোনো রেজাল্ট আমাকে দিবে না, একটা ইনফাইনাইট কিছু একটা চলে আসে। তো এই ধরনেরও এরর আমরা ইন্টারাপ্টের মাধ্যমে আমরা এই ধরনের এরর জেনারেট করলে আসলে ইন্টারাপ্ট হয় নরমাল সিকোয়েন্সে। ঠিক আছে। সো হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট আর হচ্ছে এরর যে কন্ডিশন গুলো আছে প্রোগ্রামের মধ্যে, সেই ধরনের কারণেও আমাদের ইন্টারাপ্ট আসতে পারে। এখান থেকে একটা ইয়ের মাধ্যমে দেখানো হয়েছে ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার মধ্যে আছে 256টা টাইপ। হার্ডওয়্যারের মধ্যে হচ্ছে মাস্কেবল, নন মাস্কেবল ইন্টারাপ্ট। বাই দিস টাইম আমি বিলিভ করি তোমরা ডেফিনেটলি জানো মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্ট গুলি কি। সো হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেটা হচ্ছে যে কোনো হার্ডওয়্যার বাইরে পেরিফেরাল ডিভাইস দ্বারা যে ইন্টারাপ্ট গুলো ইনিশিয়েটেড হয় সেগুলোকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলি। এই ইন্টারাপ্ট দুটো পিনের তোমার আসে, সে দুটো হচ্ছে কি পিন কনফিগারেশন যদি আমরা 8086 এ খেয়াল করি, একটা হচ্ছে INTR আর একটা হচ্ছে NMI। ঠিক আছে। ওই দুটো পিনের মাধ্যমে পার্টিকুলার সিগন্যাল আসে এবং সেখান থেকে আমরা বুঝি যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং সেটা কোন ধরনের ইন্টারাপ্ট। সেটা এই দুইটা পিন থেকে আমরা বুঝি, একটা হচ্ছে মাস্কেবল গ্রুপ থেকে আসে, একটা হচ্ছে নন মাস্কেবল। যেটা NMI তে আসে সেটা হচ্ছে নন মাস্কেবল, আর INTR যেটা আসবে সেটা হচ্ছে মাস্কেবল। ঠিক আছে। এখান থেকে যে পিন কনফিগারেশন থেকে এই যে ইন্টারাপ্টের যে হার্ডওয়্যার পার্টটা দেখানো হয়েছে, হার্ডওয়্যারের মধ্যে আছে মাস্কেবল আর নন মাস্কেবল। মাস্কেবল ইন্টারাপ্ট হবে তখন সিগন্যাল যাবে হচ্ছে এই যে পিন নাম্বার 18, দ্যাট মিন্স INTR এ। আর নন মাস্কেবল আসলে সেটা সিগন্যাল আসবে কোত্থেকে, সেই সিগন্যালটা আসবে এই পয়েন্টে, পিন নাম্বার 7 এ, দ্যাট ইজ NMI তে। হার্ডওয়্যার ইন্টারাপ্টের তোমার বেশ কিছু এখানে ফিগার দিয়ে বোঝানো হয়েছে যে কিবোর্ড, মাউস, ফ্লপি, তারপরে প্রিন্টার, এগুলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট গুলি হতে পারে। ওকে, মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্ট অলরেডি তোমরা এটাও তোমরা অবশ্যই জানো। দ্য প্রসেসর হ্যাজ দ্য ফেসিলিটি ফর অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং হার্ডওয়্যার ইন্টারাপ্টস। যে আসলেই যে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এরকম কোনো কথা না। তো প্রসেসরে এই ফেসিলিটি যদি থাকে তাহলে কি হয়, প্রোগ্রামিং এ দা প্রসেসর টু রিজেক্ট এন ইন্টারাপ্ট ইজ রেফার টু ইট। যে ইন্টারাপ্ট গুলোকে আমরা রিজেক্ট করতে পারি বা ফর দ্য টাইমিং সেটাকে স্টপ রাখতে পারি, এই ধরনের ইন্টারাপ্টকে আমরা কি বলি, মাস্কেবল ইন্টারাপ্ট। তাহলে এই প্রসেসটাই হচ্ছে মাস্কিং অথবা ডিসএবলিং। আর যদি এমন কিছু ইন্টারাপ্ট থাকে যেগুলোকে আসলে আমরা করতে পারি না, তাহলে সেটা আসবে নন মাস্কেবল ক্যাটাগরিতে। সো ইন 8085 আমাদের একটা আমরা ফ্ল্যাগ রেজিস্টার পড়েছি। সো ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা IF, যেটা কিনা হচ্ছে কন্ট্রোল, তাই না? মনে আছে স্ট্যাটাস ফ্ল্যাগ আছে কতগুলো আর কতগুলো আছে কন্ট্রোল ফ্ল্যাগ। সো IF ক্যান বি সেট টু 1। IF এই ফ্ল্যাগটা যদি 1 থাকে তার মানে কি, টু আনমাস্ক অর এনেবল অল হার্ডওয়্যার ইন্টারাপ্টস। ঠিক আছে। কারণ এখানে NM এর কথাটা বলার দরকার নেই, কারণ NM তাই নন মাস্কেবল ক্যাটাগরিতে পড়ে। সো IF এটা সেট হয় কখন, যে অন্যান্য সমস্ত ইন্টারাপ্টকে মানে এনেবল করার জন্য IF টা তোমার সেট হয় ইন কেস অফ মাস্কেবল এন্ড নন ইন্টারাপ্ট ক্ষেত্রে, কারণ NM এটা তো টোটালি নন মাস্কেবল ইন্টারাপ্ট। তো আমরা দেখলাম এখানে যে সব ইন্টারাপ্ট আসলেই যে সবসময় সেটাকে অ্যাকসেপ্ট করবো তা না। যদি কোনো কোনো সময় কোনো ইন্টারাপ্টকে আমরা মাস্কিং করে রাখতে পারি অথবা ডিসেবল করে রাখতে পারি, তাহলে আমাদের সেই ইন্টারাপ্টটা হয়তো পরবর্তীতে কোনো একটা সুবিধাজনক সময় সেটা আমরা সেটাকে সার্ভিস দিতে পারি, কিন্তু ফর দ্য টাইমিং সেটাকে হল্ড করে রাখা যায়। ঠিক আছে। সেই ধরনের ইন্টারাপ্টকে আমরা বলি মাস্কেবল ইন্টারাপ্ট। এই যে মাস্কেবল ইন্টারাপ্ট, the programmer can choose to mask specific interrupts and re-enable them later। যদি প্রয়োজন মনে সেই মুহূর্তের জন্য এটা স্টপ রেখে পরবর্তীতে সেটাকে এনেবল করা যায়। ঠিক আছে। সেটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। আর নন মাস্কেবল ইন্টারাপ্টসে এটা কোনো ধরনের সুবিধা নাই, যখনই তোমার আসবে এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং যখনই আসবে তখনই এটা ইন্টারাপ্ট সার্ভিস চলে যাবে। দ্যাট মিন্স এটাকে অবশ্যই সার্ভিসটা দিতে হবে, যেগুলো হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। তো নন মাস্কুলার ইন্টারাপ্ট কি কি কারণে হয়, ক্রিটিক্যাল সেকশন, রেসপন্স টাইম, তারপর যে পাওয়ার ফেইলিওর, বিভিন্ন এই কারণে নন মাস্কুলার ইন্টারাপ্ট গুলো হয়।
হার্ডওয়্যার ইন্টারাপ্ট এটার সফটওয়্যার ইন্টারাপ্ট এটার মধ্যে আসলে আমাদের মেইন কনসেন্ট্রেশনটা আসবে, কারণ এগুলা লোকেশন বা এগুলা বের করা, এগুলা ক্যালকুলেশন, এগুলো তোমাদের মানে সিটির জন্যই বলো আর মিড টার্ম ইভেন ভাইবার জন্য এখান থেকে মানে খুব বেশি কোশ্চেন তোমরা ফেস করবা। সো এই পার্টগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে। সফটওয়্যার ইন্টারাপ্ট টোটাল কয়টা আছে? 256 সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, যেটা রেঞ্জ হচ্ছে 0 to 255, 0 to 255। তাহলে এই যে 256টা ইন্টারাপ্ট, এই 256টা ইন্টারাপ্টকে আবার কিছু কিছু ভাগে ভাগ করা যায়। দেখো এখানে হচ্ছে ইন্টারাপ্ট এন্ড, এই এন্ডটা হচ্ছে তোমার টাইপ নাম্বার, এই এন্ডটা হচ্ছে তোমার টাইপ নাম্বার। সো এটা কোন টাইপের ইন্টারাপ্ট তার উপর বেস করে কিন্তু তোমার লোকেশন বা এটা কোন কাজ করবে এটা আমাদের বের করতে হবে। কিন্তু যেহেতু এখানে আমাদের টোটাল 256টা আছে, আমি খুব ভালো করে জানি এই 256টা আমাদের ওভারঅল কখনোই মেমোরিতে রাখা সম্ভব না, কিন্তু এটা জাস্ট একটু গ্রুপ করে যদি আমরা মনে রাখার চেষ্টা করি কিছুটা হলে আশা করি তোমাদের মেমোরিতে থাকবে। দেখো এই 256টা ইন্টারাপ্টকে তিনটা গ্রুপে ভাগ করা যায়, তিনটা গ্রুপে ভাগ করা যায়। প্রথম গ্রুপে পড়তে হচ্ছে টাইপ 0 টু টাইপ 4, টাইপ 0 টু টাইপ 4 যেটা হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট। মানে এই পাঁচটা ইন্টারাপ্ট টাইপ 0 টু টাইপ 4, এই যে পাঁচটা ইন্টারাপ্ট দেখছো, এই পাঁচটা ইন্টারাপ্ট পার্টিকুলার যে এই ঘটনার সময় ঘটবে। এর মধ্যে একটা যেমন ডিভাইড বাই 0, ঠিক আছে, আরো চারটা আছে, এগুলা পরবর্তী আমি বলবো। তো এখন এটা মনে হলো তাই বললাম যে ডিভাইড বাই 0। তো এটা একটা ডেডিকেটেড ইন্টারাপ্ট, এইটা হলে এই সময় এই ঘটনাটা ঘটবে। তো এটা আমরা যখন প্রোগ্রামটা এক্সিকিউট করি তখন যদি এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তখন তোমার এই টাইপ 0 ইন্টারাপ্টটা হবে। তো এরকম কিছু ডেডিকেটেড ইন্টারাপ্ট যেটা কিনা টাইপ 0 টু টাইপ 4 ইন্টারাপ্ট। আচ্ছা, এরপরে যেটা আছে বাকি আরো কয়টা হচ্ছে 27টা ইন্টারাপ্ট, দ্যাট মিন্স টাইপ 5 টু। এখানে কিন্তু তোমার অনেক সময় ভাইভাতে বলো, এমসিকিউ তে বলো, মানে সিটি মিড টার্ম এগুলোতে এই কোশ্চেনগুলো তোমার আসতে পারে, হাউ মেনি ডেডিকেটেড ইন্টারাপ্টস আর দেয়ার, তখন তোমার অ্যান্সার হবে কয়টা? 5টা। ডেডিকেটেড ইন্টারাপ্ট কয়টা হচ্ছে? 5টা। কারণ কি এখানে হচ্ছে তোমার 0 to 4, তার মানে 5টা হলো না? আবার দেখো রিজার্ভড ইন্টারাপ্ট যেগুলোকে আমরা বলছি, রিজার্ভড ইন্টারাপ্ট হচ্ছে তোমার 5 to 13। তারপরে এখানে কিন্তু 27টা ইন্টারাপ্ট হচ্ছে রিজার্ভড ইন্টারাপ্ট, 27টা ইন্টারাপ্ট হচ্ছে রিজার্ভড ইন্টারাপ্ট। আর ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট হচ্ছে বাকিগুলি। তাহলে এখানে হচ্ছে কত? 32টা চলে গেলে, 32টা যদি 256 থেকে 25 চলে গেলে আর কয়টা থাকে? 224টা। তো 224টা হচ্ছে তোমার ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট, ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট। ওই ইন্টারাপ্ট গুলি হচ্ছে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট, এখানে হচ্ছে 224টা। সো জাস্ট এইভাবে যে নাম্বার তোমাকে কখন আস্ক করা হয়, এটা তোমার এই ধরনের কোশ্চেন তোমরা পেতেই পারো, তখন যদি কনফিউশন না হয়। কারণ আমাদের টোটাল সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256টা, সেটাকে যদি আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি সেগুলো কি কি আসছে? ডেডিকেটেড ইন্টারাপ্ট, রিজার্ভড ইন্টারাপ্ট আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট। তো ডেডিকেটেড ইন্টারাপ্ট হচ্ছে 0 to 4, দ্যাট মিন্স 5টা। তারপর হচ্ছে টাইপ 5 থেকে টাইপ 31, এগুলো হচ্ছে তোমার কি রিজার্ভড ইন্টারাপ্ট। এগুলো আসলে মূলত 8086 এর সরাসরি না, এগুলো হচ্ছে তার চেয়ে আপার ভার্সন, যেগুলো 8086, 800386 ইন্টেল এর জন্য ফিক্স করে রেখেছে। ইন্টেল এগুলো ফিউচার ইউজের জন্য ফিক্স করে রাখা, সেগুলো হচ্ছে কি টাইপ 5 টু টাইপ 31। তো এগুলো হচ্ছে তোমার কয়টা হলো এখানে? 27টা ইন্টারাপ্ট, এগুলো হচ্ছে রিজার্ভ ইন্টারাপ্ট। এছাড়া যে বাকি আরো 224টা ইন্টারাপ্ট রয়েছে এই দুইটা ক্যাটাগরি ছাড়া, টাইপ 32 থেকে টাইপ 255 পর্যন্ত, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট। এই দেখো এখানে যে প্রথম চারটা ইন্টারাপ্টের কিছু ইয়ে দেওয়া হয়েছে। টাইপ 0 ইজ ডিভাইড এরর, দ্যাট মিন্স 0 দ্বারা ভাগ করলে যেটা হয়। তারপর যে সিঙ্গেল স্টেপ, যেগুলো একটু কম সেগুলো আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যে যেগুলো তোমার মনে রাখা যাবে, কিন্তু হঠাৎ করে 224টা তো আর মনে রাখা যাবে না, সেগুলো হয়তো তোমাকে জাস্ট লোকেশন হিসেবে যদি তোমরা মনে রাখতে পারো সেটা তোমার চলবে। ঠিক আছে, এখানে দেখো টাইপ 0, 1, 2, 3, 4 যেগুলো একটু কম, এগুলো আমি বারবার বলছি, এগুলো তোমার একটু মনে রাখতে হবে। যেমন এখানে প্রথম যে ক্যাটাগরিটা পড়ছে টাইপ 0, দ্যাট মিন্স ডেডিকেটেড ইন্টারাপ্ট, ওইখানে তোমার 5টা ইন্টারাপ্ট আছে টাইপ 0 টু টাইপ 4, এইগুলো আবার 5টা তোমার মনে রাখা লাগবে। যেমন টাইম যদি তোমাকে আজকে হোয়াট ইজ টাইপ 4 ইন্টারাপ্ট, তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট। ঠিক আছে, টাইপ 3 হচ্ছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট, টাইপ 2 হচ্ছে নন মাস্কুলার ইন্টারাপ্ট, টাইপ 1 সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট, আর টাইপ 0 হচ্ছে জানো 0 ডিভাইড করলে যে ইন্টারাপ্ট হয়, 0 দ্বারা ডিভাইড করলে সেই ধরনের ইন্টারাপ্ট। তাহলে এই 5টা, যেমন এই 5টা তোমাকে অবশ্যই মেমোরিতে রাখতে হবে।
এছাড়াও যে আমাদের আরো ইন্টারাপ্ট ভেক্টর গুলি আছে, সেইগুলি আমাদের হয়তো ওইভাবে মনে রাখতে আমি তোমাকে বলবো না, কারণ এগুলো টোটাল ক্যাটাগরি যদি তুমি দেখো, এখানে যে প্রথম পাঁচটা তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথম পাঁচটা, তারপরেও দেখো আরো অনেকগুলি আছে, একেবারে 1 2 3 4 যেতে যেতে দেখো লাস্টে গিয়ে তোমার করেছি এই যে টাইপ 16 এর পর একটু খেয়াল করে দেখো, টাইপ 17 থেকে টাইপ 31 পর্যন্ত হচ্ছে তোমার রিজার্ভড ইন্টারাপ্ট, আর এরপরে যেগুলো সে যে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট, যে 32 থেকে 255, দ্যাট মিন্স 224টা হচ্ছে তোমার রিজার্ভড ইন্টারাপ্ট। ঠিক আছে, এটার আবার লোকেশন গুলি দেখো তোমার যেভাবে দেওয়া আছে, এটা রেঞ্জ হিসেবে দেওয়া আছে, যেহেতু একটা এটা হচ্ছে টোটাল আপার লেভেল পর্যন্ত, তার মানে এটা তোমার চলে যাবে 3FF পর্যন্ত। 080 থেকে 3FF পর্যন্ত হচ্ছে এইটার রেঞ্জটা। এইগুলোর রেঞ্জ দেওয়া আছে 044 থেকে 07C পর্যন্ত, আর এগুলো যদি একটা একটা করে প্রত্যেকটা একটা করে দেওয়া আছে। এই রেঞ্জটাই যে কিভাবে এটা আমরা হয়তো ক্যালকুলেশন আজকে দেখার চেষ্টা করব যতটুকু আমরা দেখতে পারি। এখানে একটু খেয়াল করে দেখো এই সেকেন্ড লাইনটা, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। বেশি চুপ হয়ে যাচ্ছ, কারণ আমি বুঝতে পারতেছি ব্যাপারগুলো আসলে মেমোরিতে নেওয়াটাও একটু টাফ, কিন্তু একটু তোমরা এই বিলিফটা রাখো যে একটু প্র্যাকটিস করলে দেখবা এই জিনিসগুলি তোমাদের মেমোরিতে চলে আসবে। হয়তো তুমি এখন মনে করতেছো যে আমি এই জিনিসটা কিভাবে মনে রাখবো, তাই না? হঠাৎ করে আমি টাইপ 2 লোকেশন তোমাকে জিজ্ঞেস করলাম, তোমাকে বলতে হবে 008, তাই না? টাইপ 4 এর বললাম এটা, শুধু এটা তো না, আমি তো পরীক্ষায় নিশ্চিত থাকো একজনকে বলবো টাইপ 230, এটার লোকেশন কত, কাকে বললাম 180, লোকেশন কত। সো এগুলো ডেফিনেটলি কোনো না কোনো ক্লু আছে, তাই না? এতটুকু তোমাদের বিলিভ করতেই হবে। আচ্ছা, আমরা যখন এই যে ইন্টার ভেক্টর টেবিলে যাব, এই পুরোটা আজকের সেশনে আমি জানি এটা ধরতে পারবো কিনা, কিন্তু এটা নিয়ে আমাদের বিশাল একটা কাজ করা আছে, ইন্টার ভেক্টর টেবিল। এখানে একটু খেয়াল করে দেখো, ইন্টার ভেক্টর টেবিল হচ্ছে তোমার রেঞ্জ বলছে কত, 5 জিরোস থেকে, আচ্ছা এখানে মনে একটু জিনিস ভুল করে ফেলছি, এটা 5 জিরোস হবে, এটা 6 জিরো হয়ে গেছে না এখানে? 5 জিরোস টু 003FF পর্যন্ত, এই নিয়ে জায়গাটা আমি তোমাদের তো ইয়ে করে দিবই পরবর্তীতে। 5 জিরোস টু 003FF পর্যন্ত, 003FF পর্যন্ত। আচ্ছা, এটা কেন 5 জিরোস পর্যন্ত হলো বা 3FF পর্যন্ত হলো, এটা কেউ বলতে পারো? কারো কোনো আইডিয়া আছে? দেখো তো চিন্তা করে। গতটা আমাদের ছিল কত, 4 জিরোস থেকে এরকম একটা ছিল না 8085 এ? কথা বলতে হবে তো, একটু কথা বলতে হবে। গতটা কত ছিল স্যার? 4 জিরোস ছিল। আচ্ছা, এখানে 5 জিরোস হচ্ছে কেন? কারণ এখানে 5 জিরোস কেন, এটা কে বলতে পারো? স্যার এটা 1 MB। 5 জিরোস কেন? স্যার আমাদের মেমরি সাইজটা এখানে সর্বোচ্চ 1 MB। না, 5 জিরোস কেন, এটা এটা অ্যান্সারটা কি? আমার কথাটা বুঝো না, এখানে আগেরটা তোমরা বলো 4 জিরোস ছিল, এখানে 5 জিরোস কেন? আমরা কোথায় আছি? 8085 এ, 8085 এ আছে না? সো 8085 এর তোমার ইয়ে কত, অ্যাড্রেস বিট কত? আর বলে না, অ্যাড্রেস বিট কত? স্যার 808620 আর 808516। হ্যাঁ 16, তার মানে 20 মানে কত, 4 5 আর 20, তার মানে এক একটার জন্য এটা হেক্সা না, একটার জন্য 4 বিট করে না, তাহলে 4 5 আর 20 মিলছে? জি কি স্যার। মিলেছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইয়ে কি বলে 1 কিলোবাইট, তাই না? যে 1024 বাইট, 1 কিলোবাইট, 1024 মানে কত, 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10, তারপর 2 টু দি পাওয়ার 10 এখানে মিলছে। 3FF, এফ এর জন্য কয়টা 1? 4টা 1। 4টা 1। এফ এর জন্য কয়টা? আরো 4টা, 8টা। আর 3 মানে কত, ডাবল 1 না? জি স্যার। তার মিলছে কিভাবে হয়েছে বুঝতে জি পেরেছো তো স্যার। সবাই? জি স্যার। ক্লাসকে বলছি, এফ এর জন্য 4টা 1, আর এফ এর জন্য আরো 4টা 1, 4 4 কত হলো, 8। আর 3 আর মানে কত, এর জন্য 2টা 2। তার মানে মিলেছে 4 4 8 আর 2 10, তার মানে টোটাল 20টার মধ্যে 10টা হচ্ছে। তার মানে এই রেঞ্জটা কত পড়ছে, 5 জিরোস থেকে 003FF পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল প্রথমে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে যেটা আসছে যে তোমার এই যে
প্রত্যেকটা হচ্ছে আবার 4 বাইট ইন্টারাপ্ট ভেক্টর, এক একটা হচ্ছে 4 বাইট ইন্টারাপ্ট ভেক্টর। এই জন্য তুমি যখন একটা টাইপ থেকে আরেকটা টাইপে জাম্প করছো, একটু খেয়াল করে দেখো 0 4 8 মিলতেছে, 0 4 8, এটার পর কত 8 4 কত 12, 12 মানে কত সি না, 12 মানে সি, মিলেছে? 12 পর কত আরো 4 যোগ করলে 16, 16 মানে কত 1 0, কারণ 15 হলেও তো এফ, এফ এর পরের সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, পরের বিটে 1 হবে, তারপরের আগের বিটে 0 হয়ে যাবে। কি বুঝতেছো তো এই ব্যাপারগুলি? 12 উপর হচ্ছে 16, 4 যোগ করলে 16, 16 হলে তোমার কত হচ্ছে, এই ঘরে তো এফ মানে 15 পর্যন্ত যাওয়া যায়, তো 15 পরে 1 বাড়ানো মানে কি পরের বিটে 1 হয়ে যাওয়া, আর এইটা 0 হয়ে যাওয়া, তো 1 0। ঠিক আছে, এইভাবে দেখো 1 4 এইভাবে তোমার চলতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে প্রাথমিক অবস্থায় তুমি এটা মনে রাখবা যে কিভাবে আমরা এই ইন্টারাপ্ট ভেক্টরগুলি মাথায় রাখতে পারি। ঠিক আছে, এগুলো পরবর্তীতে আরো ডিটেইলস আমি দেখবো, কিন্তু আজকে শুধুমাত্র জাস্ট অ্যাড্রেস গুলি দেখা মাত্র যেন তুমি একটু ধরতে পারো যে কোনটা কি। ঠিক আছে, আর এটা আরেকটা তোমার ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি একটু সামনে গিয়ে তোমার দেখাবো। আর বারবারই বলছি যে তোমার যে এই কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে না, এই ক্যাটাগরির মধ্যে প্রথম 5টা অবশ্যই সবাই মনে রাখার চেষ্টা করবা। টাইম ডিভাইড বাই 0, সিঙ্গেল স্টেপ, এনএমআই, তারপর হচ্ছে 1 বাইট ব্রেক পয়েন্ট, ওভারফ্লো, এই 5টা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো, প্রথম 5টা যেটা। আর এরপরে যেগুলো আসছে, এরপরে কোনগুলো আসছে, ডেডিকেটেড এর পর হচ্ছে আমাদের রিজার্ভ আর হচ্ছে কিছু ইন্টারাপ্ট। এই রিজার্ভ গুলি হচ্ছে আমাদের এই ইন্টেলের জন্য, এগুলা ইন্টেল এগুলা নিজেদের জন্য রেখে দিয়েছে। এগুলো কিসের জন্য, যে 8086 এর পরেও যে আর আপার ভার্সন কিছু আসতেছে তার জন্য ডেডিকেটেড ইন্টারাপ্ট, রিজার্ভ এই ইন্টারাপ্ট গুলি। আর তারপরে মানে 2 কত থেকে আমরা বলছিলাম, হ্যাঁ 32 থেকে 255 পর্যন্ত এই যে 224, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট। তারপর সফটওয়্যার ইন্টারাপ্টের এই যে তোমার 256টা, এর মধ্যে দেখো আবার 3টে গ্রুপে ভাগ করে আমরা এগুলা মনে রাখতে পারি। প্রথম গ্রুপটা কয়টা আছে, 5টা, সেই 5টা কি ডেডিকেটেড ইন্টারাপ্ট। দ্বিতীয় গ্রুপে কয়টা আছে, 27টা, সেই 27টা কি রিজার্ভ ইন্টারাপ্ট, যেটা কিনা ইন্টেল রিজার্ভ করে রেখেছে এই 8086 ভার্সনে আর যে আপার ভার্সন গুলো আসবে তার জন্য। আর তারপরে যেগুলো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট, সেখানে কয়টা আছে, 224টা ইন্টারাপ্ট আছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে 32 থেকে 255 পর্যন্ত এই 224টা ইন্টারাপ্ট আছে। তো প্রত্যেকটা ইন্টারাপ্টের এইভাবে আমরা মেমোরির লোকেশন কিভাবে আমরা বের করবো। তো আপাতত আমরা শুধু লোয়েস্ট আর হাইয়েস্ট রেঞ্জটা জানলাম কিভাবে এটা হয়েছে, আর জাস্ট প্রথম কয়েকটা আমি বললাম যে যেহেতু 4 বাইট করে যাচ্ছে, তো 0 4 তারপর 8 সি, তারপর হচ্ছে 1 0, এইভাবে তোমার বাড়তে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা। এগুলা আমি দেওয়ার উদ্দেশ্য, এগুলো না দিলে হয়তো পারতাম, দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বারবার বারবার এগুলো দেখার চেষ্টা করো যতটুকু তোমাদের মেমোরিতে থাকে। এগুলো কেউ মেমোরাইজ করার চেষ্টা করবে না, জাস্ট আমি দিয়ে রেখেছি, যতটুকু সম্ভব মেমোরিতে রাখার চেষ্টা করবা, কিন্তু মুখস্থ করবা না, যা থাকবে তা থাকবে। কারণ আমি যদি কোশ্চেন করিও প্রথম দিক থেকে কোশ্চেন করবো, কিন্তু অ্যাড্রেসের জন্য যে কোনোটা তোমরা করতে পারি। এটা কিন্তু আবার যেহেতু অ্যাড্রেসটা মুখস্থ করার কোনো ব্যাপার, এটা হচ্ছে বোঝার ব্যাপার, সো ওইটা যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন তোমাকে করতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আসছে যে এট দ্য এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন সাইকেল, তোমরা খুব ভালো জানো ইন্টারাপ্ট যেখান থেকে আসছিল সেখান থেকে আবার ব্যাক করবে সে মেইন প্রোগ্রামে, আবার যে কাজটা সে করতেছিল সেই কাজ স্টেপ বাই স্টেপ সে করবে আর কি। ঠিক আছে, এখন ইন্টারাপ্ট টোটাল যখন ইন্টারাপ্টটা আসবে, ইন্টারাপ্ট কিভাবে কাজগুলি করবে এটা যদি আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে দেখতে চাই, এইটাও অনেক সময় তুমি এইভাবে কোশ্চেনটা তুমি পেতে পারো যে হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি হোয়েন ইন্টারাপ্ট অকার্স। এই তখন তুমি এই স্টেপস গুলি তোমার হয়তো দিতে হবে। ফার্স্ট পয়েন্টে কি বলছে দেখো, ইট ডিক্রিমেন্টস দ্য স্ট্যাক পয়েন্টার বাই 2 এন্ড পুশেস দ্য ফ্ল্যাগ রেজিস্টার অন দ্য স্ট্যাক। স্ট্যাক পয়েন্টারকে আমরা জানি 2 কমায় দিচ্ছে, এটা ওই যে 8085 আমরা দেখেছি। এরপরে সাথে সাথে দেখো কি বলছে, পুশেস দ্য ফ্ল্যাগ রেজিস্টার অন দ্য স্ট্যাক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি ওই যে ফ্ল্যাগ রেজিস্টারের যে বিভিন্ন স্ট্যাটাস ফ্ল্যাগ আছে না, ক্যারি, ওভারফ্লো বা এগুলোর উপর বেস করে কিন্তু আমাদের তোমার ইন্টারাপ্ট হতে পারে। এই জন্য 2 কমায় দিচ্ছে, এবং সাথে সাথে আমার ফ্ল্যাগ রেজিস্টারের যে মানে ফ্ল্যাগ রেজিস্টার যে 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার, ওইটাও আমার স্ট্যাকে তোমার পাঠিয়ে দিতে হবে, কারণ ওইটার উপরও কিন্তু ডিসাইড করে অনেক কিছু হতে পারে। এরপরের স্টেপে যেটা হচ্ছে, ইট ডিসেবলস দ্য ইন্টারাপ্ট ইনপুট বাই ক্লিয়ারিং দ্য আইএফ। ইন্টারাপ্ট ফ্ল্যাগকে এটা ডিসেবল করে দিবে, আইএফটাকে, এন্ড রিসেটস দ্য ট্র্যাপ ফ্ল্যাগ। একটা কি ওই যে 2টি ক্যাটাগরি বলেছিলেন না, একটা হচ্ছে তোমার স্ট্যাটাস আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। সো ওই যে আইএফ ফ্ল্যাগটাকে রিসেট করে রাখবে, আর হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগটাকে রিসেট করে রাখবে।
ঠিক আছে, কারণ যেটা নিয়ে কাজ করতেছে ওই দুইটার মধ্যেই সেটা মানে ওই কি বলে যখন এই ইন্টারাপ্টটা আসলো তখন স্ট্যাক পয়েন্টারকে 2 কমিয়ে দিবে, দেন টোটাল ফ্ল্যাগ রেজিস্টারকে স্ট্যাকে সেন্ড করবে এবং ফ্ল্যাগ রেজিস্টারের যে কন্টেন্টস গুলি আছে সেই কন্টেন্টস গুলি থেকে তোমার ইন্টারাপ্ট ফ্ল্যাগ আমরা গত ক্লাসে পড়েছি, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ট্যাপ ফ্ল্যাগ, এগুলোকে সেট রিসেট করার কাজটা কি। সো এই দুটাকে আমরা তখন রিসেট করে রাখবো, মানে সেট 0 যেটাকে বলছি 0 করে রাখবো। দেন এগেইন এটাকে আরো স্ট্যাক পয়েন্টটাকে আবার 2 ডিক্রিমেন্ট করে দেন কোড সেগমেন্ট, কারণ আমরা খুব ভালো করে জানি আমাদের টোটাল ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কি কি আছে, কোড সেগমেন্ট আছে আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার আছে। মনে আছে তো, কোড সেগমেন্ট আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। গত ক্লাসটা ভুলে গেলে কিন্তু চলবে না। কোড সেগমেন্টের কাজটা কি ছিল কারণ মনে আছে, যে মেমোরি লোকেশন কোন জায়গায় আছে সেটা হচ্ছে কোড সেগমেন্ট, আর ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে নেক্সট যেটা এক্সিকিউট হবে সেটার অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই দুটার কম্বিনেশনটা খুবই দরকার, যে বর্তমানে এখন কোথায় আছে আর নেক্সট তোমার কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। সো একটা জায়গায় থাকা অবস্থায় কিন্তু মানে একটা টোটাল মেমোরির লোকেশন যেই মেমোরিতে আছে ওই মেমোরিতে থাকা অবস্থায় পরবর্তীতে যে সিকোয়েন্স গুলি সেইগুলোই কিন্তু আমরা ইনস্ট্রাকশন মানে আইপি থেকে আমরা পাবো। সো আমাদের যে কম্বাইন্ড যে ফিজিক্যাল অ্যাড্রেস হবে সেটা কিন্তু হবে কোড সেগমেন্ট আর হচ্ছে আইপি এর কম্বিনেশন, কোড সেগমেন্ট আর আইপি এর কম্বিনেশন। তবে এখানে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, একটু পরে তুমি এটা পাবা, কোড সেগমেন্ট তারপর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্ট এগুলো কি 16 বিটের, কোড সেগমেন্ট আর ইনস্ট্রাকশন পয়েন্ট এগুলো কত বিটের, 16 বিটের। আচ্ছা, কিন্তু আমি তো একটু আগেই মাত্র বললাম বা তোমরা সবাই জানো 8086 এর অ্যাড্রেস বিট কয়টা, বলো অ্যাড্রেস বিট কয়টা? 20টা। তাহলে দেখো আমি এখানে বলতেছি 16, তাহলে তুমি এটা যোগ করে দিলে তো 16ই থাকবে, তাই না, যখন আমরা হেক্সা নাম্বারে আসতেছি। তাহলে এটাকে কিভাবে তুমি 20 বিটে করবা, যে কোড সেগমেন্ট যেটা থাকবে কোড সেগমেন্টের সাথে তুমি অ্যাপেন্ড করে দিতে হবে আরেকটা এক্সট্রা বিট, অ্যাপেন্ড করে দিবা। তার মানে যখন এটা 5 বিটের হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কত তোমার 20, কারণ 4 5 20, এবং তখন এর সাথে ইনস্ট্রাকশন পয়েন্টারটা যোগ করবা। এটা জাস্ট এখন বললাম, একটু পরে আমরা ক্যালকুলেশনে এটা আরো ডিটেইলস দেখব। তার মানে আসলে ফর্মুলাটা দাঁড়াবে কি, কোড সেগমেন্টস টাইম 10 প্লাস আইপি। তুমি একটা লোকেশন বের করবা যখন, সেটার ফর্মুলাটা কি দাঁড়াবে, কোড সেগমেন্ট টাইমস 10, কোড সেগমেন্ট টাইমস 10 প্লাস আইপি। আসলে টাইপ 10 এটা আমরা জাস্ট ফর্মুলা বলার জন্য বলেছি, কিন্তু কম্পিউটার মানে প্রসেসরে এটা কাজটা আসলে হয়, তার সাথে একটা 4 বিট একটা জুড়ে দেওয়া হয়, মানে একটা জিরো বাড়তে একটা জিরো হেক্স জিরো জুড়ে দেওয়া হয়। হেক্স জিরো মানে আমি বলতেছি জিরো, কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে 4টা বিটে জিরো আছে। তার মানে এটার সাথে জুড়ে দিলে দেন আমরা ওইটাকে টোটালি আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে এই কোড সেগমেন্টের জন্য এই ইনস্ট্রাকশন পয়েন্টারটা, এই কোড সেগমেন্টে এই ইনস্ট্রাকশন পয়েন্টার। এইভাবে আমরা এটাকে 20 বিট বানাতে পারি, যেখানে প্রত্যেকটা কথাই কিন্তু এখানে দেয়া আছে। এছাড়াও আমাদের এই দেখো লাস্টে দেখো এই কথাগুলো যেটা বলছিলাম, কোড সেগমেন্ট আর আইপি আর লোডেড উইথ নিউ অ্যাড্রেস ডিরাইভড ফ্রম দা ইন্টারাপ্ট টাইপ নাম্বার। ইন্টারাপ্ট যে টাইপ নাম্বার, ওই যে বলছি আমার ইন্টারাপ্ট টাইপ কি কি হতে পারে, 256টা, এটা টাইপ 0 থেকে টাইপ 255 পর্যন্ত হতে পারে। সো এই যে কোড সেগমেন্টের আইপি তোমার কিন্তু নতুন যে অ্যাড্রেসটা সেটাকে লোড করে পরবর্তীতে ওই ইন্টারাপ্টারকে সার্ভিস দিবে। সো এখানে কিন্তু কোড সেগমেন্ট আর ইনস্ট্রাকশন পয়েন্টারটা বারবার বলছি খুব বেশি ইম্পর্টেন্ট। আর এক একটা যেহেতু তোমার 16 বিটের, তার মানে দেখো এখানে তোমার কয়টা হচ্ছে, মানে 16 মানে হচ্ছে 2 বাইট, আর এখানে 16 মানে হচ্ছে 2 বাইট, 2 কত 4 বাইট হলো না। এই জন্য আমাদের একটা থেকে আরেকটা গ্যাপ হচ্ছে 4 বাইটের। ওই যে এখানে যে দেখেছো না গ্যাপগুলি, এই দেখো একটা থেকে একটা গ্যাপ কত 4 বাইট, বুঝতে পেরেছো কেন 4 বাইট দেখেছো? 4, এখান থেকে আবার 4, প্রত্যেকটা 4 4 করে বাড়ছে না, খেয়াল করেছো, এক টাইপ থেকে আরেক টাইপ নাম্বারে কিন্তু গ্যাপ হচ্ছে তোমার 4। সো এইভাবে আমরা কিন্তু বুঝবো যে এই যে যেহেতু 16 হচ্ছে টোটাল, এখানে 16 মানে 2 বাইট, এখানে আরো 2 বাইট, সে 2 2 4 বাইট, এই জন্য প্রত্যেকটা থেকে প্রত্যেকটা গ্যাপ হবে তোমার 4 বাইট 4 করে নাম্বার। আর দ্বিতীয় আরেকটা কথা যেটা, যে এখানে তোমার যখন আমরা সিকোয়েন্স বিশেষ করে এক্সাম্পল দেওয়া থাকবে, এই প্রত্যেকটা কিন্তু আবার লোয়ার পার্ট এবং আপার পার্ট আছে। আইপি এর একটা মানে আইপি এইচ আইপি এল, মানে আইপি এইচ দ্বারা বুঝবো তার লোয়ার হায়ার পার্ট, আর আইপিএল হচ্ছে লোয়ার পার্ট। সেম তুমি এইভাবে সি এস মানে কোড সেগমেন্ট এইচ, কোড সেগমেন্ট এল, কোড সেগমেন্টের হায়ার পার্ট, কোড সেগমেন্টের লোয়ার পার্ট, ওইভাবে তোমাকে এটা বুঝতে হবে। টাইপ 0 এটা নিয়ে আমি বলতে চাচ্ছি, এটা কয়েকবারই বলা হচ্ছে ডিভাইড বাই 0, যেটা খুব বড় যখন এই রেজাল্ট চলে আসবে অথবা ইনফাইনাইট এই ধরনের কোন রেজাল্ট আসবে তখন আমাদের এরকম কাজে লাগবে। ওকে,
আচ্ছা, এটা একটু হচ্ছে নন মাস্কেবল, যখন এনএমআই এই পিনটা ইন্টারাপ্ট কাজ করবে। কেন নন মাস্কেবল ইন্টারাপ্টকে আমরা মাস্কিং করতে পারি না অথবা ডিসেবল করে রাখতে পারি, এটা আসা মাত্রই আমাদের সার্ভিসটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ছোট্ট দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পল থেকে আশা করি তুমি আরো কিছুটা আইডিয়া পাবা। এক্সাম্পলটা দেখো, এটা আমাদের ডেইলি লাইফে আমরা এই এক্সাম্পল গুলি সবসময় আমাদের হয়তো সামনে চলে আসে। দেখো, we could have a pressure sensor on a large steam boiler connected to NMI input. ঠিক আছে। এই যে আমরা যে প্রত্যেকের বাসায় হতে এই জিনিসগুলো আছে, আমরা এগুলো ইউজ করি, এগুলো যে আসলে কিভাবে কাজ করে হয়তো আমরা ওইভাবে কেউ জানতাম না, কিন্তু এজ এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমি বিলিভ করি তোমরা এই জিনিসগুলো এরকম কিছুটা হলো বুঝতে পারবা যে ঘটনাটা কিভাবে ঘটে। দেখো, ইফ দ্য প্রেসার গোজ অ্যাবভ এ প্রেজেন্ট লিমিট, একটা পার্টিকুলার একটা লিমিটের উপর যে প্রিসেট লিমিট, যেটা তুমি আগে থেকে সেট করে দিচ্ছ, যে এর উপরে আসে না যে আমরা যে প্রেসার সেন্সর গুলি যখন একটা পার্টিকুলার লিমিটের উপর গেলে তোমাকে একটা সিগন্যাল দেয়, তখন তুমি বুঝো যে কাজটা হয়ে গেছে, এইভাবে আর কি। ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে টাইপ 2 ইন্টারাপ্ট সার্ভিস প্রডিউস দিস কেস মাইট বি, দেখো, টার্ন অফ দ্য ফুয়েল টু দ্য বয়লার, ওপেন এ প্রেসার রিলিভ ভালভ এন্ড সাউন্ড এন্ড অ্যালার্ম। ঠিক আছে। দেখো, প্রত্যেকটা জিনিস ঘটতেছে না আমাদের, যে একটা তোমাকে অ্যালার্ম দিচ্ছে বা ভালভ যেটা এতক্ষণ এটাকে স্টাক করে রেখেছিল সেটাকে রিলিজ করে দিচ্ছে, মানে এখন এটা ওপেন হয়ে গেল, এবং ফুয়েলটাকে তোমার বন্ধ করে দিচ্ছে। সো এই প্রেসার সেন্সরেও কিন্তু এই ধরনের মানে এনএমআই একটা ইনপুট সেট করা থাকে, যেটা আসা মাত্র আমাদের এই কাজটা মানে সার্ভিসটা পাবে, তার মানে এই কাজগুলো তোমার সাথে সাথে হয়ে যাবে। একটা অ্যালার্ম তুমি পাচ্ছ, তুমি তুমি নিজে ওইটা বন্ধ করে দিতে পারো, অথবা তুমি যদি কোনো কারণে একটু দূরেও থাকো, তাও কি এটা প্রেসার ভালভটাকে সে রিলিজ করে দেয়, তার মানে এই কাজটা তোমার বন্ধ হয়ে যাবে, তখন আর এটা ফুয়েল পাবেন না। ঠিক আছে। এটা যেমন একটা। আবার এরকম হতে পারে যে একটা এসির ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট মনে আছে টেম্পারেচারের আগে পড়ে গেলে তুমি সেখানেও তুমি এটা অটো অফ হয়ে যায়। তোমরা এসি ইউজ করেছো নিশ্চয়ই, তো তোমরা জানো যে এটা একটা পার্টিকুলার লেভেলের বিয়ন্ডে গেলে কিভাবে এটা বন্ধ হয়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় যে তোমরা হয়তো ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ার আগে কি করে একটা টাইমার সেট করে দিয়ে রাখো, তাই না? অনেকেই কাজটা করো না, একটা টাইমার সেট করে রাখো যে এই একটা নির্দিষ্ট টাইমের পর ওখানে একটা সিগন্যাল পাঠাবে এবং অটো এগুলা তোমার অফ হয়ে যাবে। তাই এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি তোমার যে ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু কারণ কি একটা নর্মাল ফ্লো যেটা চলতেছিল তার মানে একটা সিগন্যাল পেলে, আর এগুলো প্রত্যেকটা নন মাস্কেবল ইন্টারাপ্ট এই কারণে যে এটা পাওয়া মাত্র এই কাজটা হয়ে যাচ্ছে, এটা আর অন্য কোনো কিছুতে থাকবে না, এটাকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। সো এগুলো প্রত্যেকটা নন মাস্কেবল পিনে এই সিগন্যালটা পায় এবং সাথে সাথে সেই কাজটা করে। তার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে নামতে গেলে দেখা যায় অটো তোমার এসিটা অফ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে সেটা না করে অনেক সময় করা যায় টাইম সেট করে দেওয়া হয় যে এত টাইম চলার পর সেটা বন্ধ হয়ে যাবে। সো ওইভাবে এটা কাজ করতে পারে। ওকে। তো এইভাবে আর কি প্রত্যেকটা, তার মানে আমাদের ডেইলি লাইফে কিন্তু এগুলো প্রত্যেকটাই কাজে লাগছে বা আমরা দেখছি, কিন্তু অনেক সময় এই জিনিসটা খেয়াল করি না। এখন থেকে আশা করি তোমরা এটা বুঝবা যে এটা প্রত্যেকটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের আসলে কাজ। ঠিক আছে। এই তো ছিল আমাদের মোটামুটি ইন্টারাপ্টের ব্যাপারটা। কিন্তু এখান থেকে আজকে হয়তো তোমরা অনেকটা থিওরি বেস তোমরা নলেজ অনেকটা গেইন করেছো। তাও আমি বলবো এখানে বেশ কিছু জিনিস, বিশেষ করে টাইপ 1 যেগুলো আমাদের, সরি ফার্স্ট টাইপটাকে কি বলছিলাম, ডেডিকেটেড ইন্টারাপ্ট যে পাঁচটা, ওই পাঁচটা তোমরা অবশ্যই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর বাদ বাকি যে আরো সবগুলি 256টা, ওইগুলোর জন্য আমরা কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করি ওই জিনিসটা আমরা মাথায় রাখি। ওকে। আর ইন্টার ভেক্টর টেবিল, এটা যদিও আজকে আর দেখানো যাবে না, তাও শুধু একটু জিনিস বলে আমি তোমাদের দিচ্ছি যে ইন্টার ভেক্টর টেবিল, এটা নিয়ে আমাদের থাকবে পুরোপুরি নেক্সট ইয়ার কাজ। ইন্টার ভেক্টর টেবিল নিয়ে আমরা কিভাবে তৈরি করব। দেখো, IVT inter vector table is a structured list containing the addresses of interrupt service routine for various interrupts, এবং এটাকে শুধু ইন্টার ভেক্টর টেবিল না, এটা মাঝে মাঝে ইন্টার পয়েন্টার টেবিল বলেও পরিচিত। তো ইন্টার পয়েন্টার টেবিল দিয়ে ওইটা কে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো যে কোনো একটা ইন্টারাপ্ট টাইপ কোন টাইপের মধ্যে পড়ে এটা সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। সো এন হচ্ছে তোমার টাইপ নাম্বার, এটা হতে পারে তোমার 0 থেকে 255 পর্যন্ত। আমরা জানি 256 আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট আছে। সো প্রত্যেকটা আইভিটি শুড হ্যাভ দ্য অ্যাড্রেসেস অফ ISR, তাই না, ফর 256 ইন্টারাপ্ট। এই প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু একটা IS ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের একটা অ্যাড্রেস থাকবে, কারণ কোথায় গিয়ে এটা কাজ করবে তোমার এই লোকেশন তোমার জানতে হবে। এবং এই লোকেশন আমরা কিভাবে বের করবো, দেখো আমরা খুব ভালো করে আগেই জানি আমাদের কোড সেগমেন্ট আর
ইনস্ট্রাকশন পয়েন্টার আছে, এবং আমরা জানি যখন ইন্টারাপ্ট গুলো আসে তখন এটা কিভাবে কাজ করে। কোড সেগমেন্ট হচ্ছে তোমার 16 আর আইপি হচ্ছে আরো 16, মানে 2 বাইটস 2 বাইটস, অল টুগেদার 4 বাইটস। এই জন্য একটা থেকে একটা গ্যাপ যখন হচ্ছে তখন কিন্তু 4 আমরা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে কমন হিসাব। আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, যে আমরা কোড সেগমেন্ট কি এটা আমাদের বুঝতে হবে, কোড সেগমেন্ট কি এটা আমাদের বুঝতে হবে, সাথে সাথে ইনস্ট্রাকশন পয়েন্টার কি এটা কিন্তু গত ক্লাসে আমি তোমাদের ব্যাখ্যা করেছিলাম। কোড সেগমেন্ট হচ্ছে একটা মেমোরি লোকেশন, যেই লোকেশনে টোটাল জিনিসটা আছে, আর ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে যে নেক্সট যেই এটা আমরা এক্সিকিউট করব সেটার অ্যাড্রেসটা। তো এই টোটালটা মিলে আমরা করবো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা সেটা তৈরি করবো। তাহলে কোড সেগমেন্ট হচ্ছে 16, এটা 16 যখন আমরা হেক্সে লিখবো তখন এটা 4টা, যদি আমি নাম্বার বলি 4টা নাম্বারের সাথে আরেকটা 4টা নাম্বার। সো এটাকে আমরা 20 ইয়েতে কিভাবে কনভার্ট করব, 20 বিট যেহেতু আমাদের হচ্ছে 8086 এর জন্য অ্যাড্রেস ফিল্ড 20 বিট। সো এটাকে দেখো কোড সেগমেন্ট যেটা এটাকে 10 টাইমস করে দেবো। মানে আসলে ব্যাপারটা যেটা হয় যে যত বিট থেকে সেটাকে একটা বাদিকে ধাক্কা দিয়ে আরেকটা জিরো এর সাথে অ্যাড করা হয়। তো যাই হোক ওইটা আমরা বোঝার জন্য এইভাবে বুঝলাম, কিন্তু এটা ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, কোড সেগমেন্টের সাথে 10 টাইমস করব, 10 টাইমস করব। তার মানে আমাদের যত থাকবে, যে 4 জিরো থাকে সেটাকে আমরা 5 জিরোস করে দিব। আমাদের যদি 0001 থাকে তাহলে আমরা এটা করব কি 0010 করব, মানে এটাকে 10 টাইমস করব প্রথমে। তার মানে টোটাল মেমোরি লোকেশন পাবো, এই মেমোরি লোকেশন আবার কোন পয়েন্টে আমরা তারপরের ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করব, তারপর সিগন্যালটাকে পাবো, এইভাবে আর কি। তার মানে ওই টোটাল কোড সেগমেন্ট আর তার সাথে যোগ করব হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কোড সেগমেন্টকে 10 টাইমস করে, যেমন কোড সেগমেন্ট টাইমস 10 হেক্সা বোঝানো হয়েছে এইচ দ্বারা প্লাস আইপি, এটা দিবে হচ্ছে তোমাকে 20 বিটস এর যে সাইজটা, ঠিক আছে। আর এটা তো অলরেডি তোমাদের বলাই হয়েছে কেন এটা মানে 4 করে বাড়ে, কারণ এটা কোড সেগমেন্ট 2 বাইট, ইনস্ট্রাকশন পয়েন্টার 2 বাইট, আর এই যে প্রত্যেকটার জন্য ইউনিক 256টা অ্যাড্রেস থাকবে, 256টা ইউনিক অ্যাড্রেস থাকবে। আর 256 যেহেতু এক একটার জন্য তোমার 4 বাইট করে ইউজ হচ্ছে, একটার জন্য 4 বাইট করে ইউজ হচ্ছে না, একটার জন্য 4 বাইট করে ইউজ হচ্ছে। সো আমাদের এখানে হচ্ছে টোটাল কত আসতেছে 1024 বাইটস, তারপর আমরা এটাকে বলতে পারি 1 কিলোবাইট। সো মিলেছে আমাদের হিসাবটা সেই আগে যে আমরা বলে আসছিলাম। সো এর সাথে দেখো হিসাবে কিভাবে তোমার মিলে গেছে। এখন তোমাকে যদি বলা হয় পার্টিকুলার একটা টাইপ বের করতে, তোমরা কি একটা টাইপ বের করার সিস্টেমটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটা করতে পারি? যদি আমি তোমাকে বলি যে ফর এক্সাম্পল টাইপ 1, ঠিক আছে, টাইপ 1, তাহলে এর ইয়ে তোমার কত হবে টাইপ 1 এ? দেখতে পাচ্ছ সবাই? কথা বলতে হবে তো। জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে আইপি ফর আইএসআর অফ টাইপ, ঠিক আছে, আইপি ফর আইএসআর যেটা, এটা টাইপ 1 এর জন্য এটা ফর্মুলাটা হচ্ছে তোমার, মানে আমি ব্র্যাকেটে লিখছি বা আচ্ছা এখানে এটা হচ্ছে মনে করো তোমার টাইপ 1। আচ্ছা আমি টাইপ 1 না লিখে টাইপ এন ই লিখছি। টাইপ এন যদি হয় তাহলে 1টা বাদ দিয়ে দেই। টাইপ এন এর ফর্মুলাটা তোমার হচ্ছে 4n, 4n, এটা হচ্ছে আইপি। আর তার কোড সেগমেন্ট হবে, কোড সেগমেন্ট সেম ফর, এটার ফর্মুলাটা হচ্ছে তোমার কপি পেস্ট করলাম, 4 টাইপ n ইকুয়াল টু হবে তোমার আর 4n প্লাস প্লাস 2, 4n প্লাস 2। এখানে কেন এটার সাথে 2 যোগ হলো বলো? কারণ কি প্রত্যেকটা কি 2 বাইট করে না, 16 বিট? জি স্যার। প্রত্যেকটা তো 2 বাইট করে, তাই না? তার আইপি এটা প্রত্যেকটা তোমার যদি টাইপ নাম্বার জানো, তো নাম্বার জানলে তুমি সরাসরি তুমি এই ফর্মুলা ইউজ করে তার আইপি এবং তার কোড সেগমেন্ট বের করতে পারবে। আর আইপি আর কোড সেগমেন্ট বের করতে পারলে পরবর্তীতে তুমি মানে ডিটেইলসে তুমি অন্যটা বের করতে পারবে। এখন যদি হুট করে আমি তোমাকে বলি যে ফর এক্সাম্পল টাইপ 1 এরটা আমাকে বলো, টাইপ 1 এরটা কত হবে? টাইপ 1, তো টাইপ 1 এর তোমার আইপি কত হবে? আমি আর এত ডিটেইলস এখন লিখছি না। টাইপ 1 এর আইপি কত হবে বলো? 4 ইনটু
1 4 into 1 মানে তো 4 সো 4 into 1 4 কিন্তু তুমি যখন এটা কি বলে 8086 এর জন্য লিখতেছো তাই এটা কি বলে 4টা 0 4 H ঠিক আছে এটা হচ্ছে আইপি আর তার তোমার সিএস টা কত হবে সিএস টা হবে বলো 2 যোগ করে দাও 4টা 0 6 H 4টা 0 6 H ঠিক আছে 2 বিট বাড়তি 2 বাইট বাড়তি 2 যোগ করে দিতে হবে না টাইপ 1 সো এইভাবে যদি অন্য মানে এখানে আমি 1 আর 2 0 এরকম তোমাকে বললাম কিন্তু অন্য যে কোনোটা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি ওইভাবে তোমার এটা বের করে নিতে হবে যে পার্টিকুলার এইটার আমার কত হবে ঠিক আছে এটা কিন্তু পুরো বিশাল একটা লিস্ট আছে কিন্তু বারবার আমি বলছি লিস্টটা তোমার কখনোই মনে রাখতে হবে না কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেক যেমন আমি যদি বলি এটা টাইপ 0 এর জন্য যেটা ছিল টাইপ 0 এর জন্য দেখো টাইপ 0 এর জন্য কত হবে বলো তো 2 3 4 5 এইখান থেকে শুরু হবে সে 0 একটা বলো 1 একটা 2 একটা 3 একটা এটা হচ্ছে টাইপ 0 যেটা টাইপ 0 কতটুকু কোন 4 বাইটের মধ্যে আছে এই যে 5টা 0 থেকে 403 পর্যন্ত টাইপ 1 তাহলে কততে পড়লো দেখো টাইপ 1 আমার ফর্মুলাতে মিলেছে না টাইপ 1 টা আমার পড়ছে কত থেকে 00004 থেকে সরি 4 থেকে এটা আসছে কত পর্যন্ত বলো কত পর্যন্ত আসবে আর কথা বলে না 4 6 পর্যন্ত 5 6 কি তোমরা কি বুঝতেছো না টাইপ 1 তাহলে কত আসছে 4 5 6 7 ঠিক আছে 7 পর্যন্ত আসছে এর প্রত্যেকটা হচ্ছে হেক্স এইভাবে তোমাকে বের করতে হবে এখন আমি যদি তোমাকে যে কোনো একটা র্যান্ডম একটা যদি কিছু বলি তাহলে সেখান থেকে তুমি বের করতে পারবা এটা টাইপ 0 তে এটা মানে 0003 হইলো কেন স্যার চারটা না রেঞ্জটা কত তোমার বলতেছি টাইপ 0 টা কয়টা তোমার আইপি এর জন্য 2 বাইট সিএস এর জন্য 2 বাইট টোটাল কত 4 বাইট না আমার টাইপ 1 থেকে টাইপ 2 যে তোমার আবার তাহলে এখানে ফিরে যেতে হবে বুঝতে পারছি বুঝতে পেরেছো দাঁড়াও কোথায় ছিলাম আমরা টাইপ 1 এক্স এইটা তাই না এটা লিস্টটা যদি দেখতে না এটা তো ভেক্টর টেবিলে চলে আসছে ইন্টারাপ্ট এই যে এই যে এটা কি 0 সামনে কিন্তু আমি আর দুইটা লিখি নাই সামনে দুটো লিখি নাই কেন কারণ আমার হাইয়েস্টটা হচ্ছে 3FF লিখতে 3 বিট এই জন্য 3 বিটই কিন্তু প্রত্যেকটা কিন্তু আসলে তোমার 5 বিটের বিট বলতে এখানে কিন্তু আমি 5টা লেটার বুঝাচ্ছি প্লিজ এটার সাথে কনফিউজ করো না অনেক সময় বিট বাইট এগুলো বলতে গিয়ে অনেক সময় দেখা যায় একটু সমস্যা হয়ে যেতে পারে কিন্তু তুমি এটা বুঝবা এটা যেহেতু 20 বিটস হচ্ছে কি আমাদের অ্যাড্রেস ফিল্ড হচ্ছে 20 বিটস এ 20 মানে কি হেক্সাতে লিখলে কি 5টা বিট দিতে হবে না আমাকে হেক্সাতে কত 5টা না কারণ 4 5 20 দাঁড়াচ্ছে এখন তুমি বলবো তাহলে বাকি সামনের দুটো আমি 0 দিলাম না কেন বারবার বলছি সামনে 0 তো হচ্ছে তুমি দিতেই পারো তাই না এটার জন্য ভ্যালু কোনো চেঞ্জ হবে না কেন আমি 3টা বিট ইউজ করেছি কারণ যদি আমরা ওই যে 1024 কে আমরা লিখি তো 2 টু দি পাওয়ার 4 তো 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10 দিলে আমরা কত দেখছি 10টা বিট হচ্ছে 10টা বিট মানে কি যে এফএফ এর জন্য হচ্ছে 4 বিট আর 4 বিট 8 বিট আর 3 এর জন্য 2 বিট তারপরে এই দেখো 3FF তারপরে 3টা পজিশন যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা ওইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি কারণ সামনের দুইটা কিন্তু আমাদের এখানেও 00 এখানেও 00 সবসময় এখানে 00ই থাকবে এই জন্য কিন্তু আমরা ওইখানে সামনে এটা লিখি নাই কিন্তু তুমি যখন লিখতে যাবা তুমি কিন্তু 5টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবা আর এক একটার জন্য কেন 4 বিট এই যে কিন্তু উল্লেখই করা হয়েছে 4টা বাইট কেন আসতেছে কারণ তোমার একটার মধ্যে কি কি আছে কোড সেগমেন্ট আছে মানে টোটাল মেমরি কোন লোকেশনে এটা কাজ করতেছে আর তার ভিতরে আবার কি আছে ইনস্ট্রাকশন পয়েন্টার যে নেক্সট এটার পর কোনটাতে যাবে এই দুটোর কম্বিনেশনটা আমার আসলে একটা ফিজিক্যাল অ্যাড্রেসকে তৈরি করে দিবে এবং যেহেতু এটা আমরা জানি কি হেক্সার 4টা করে বিট কিন্তু 8086 অ্যাড্রেস ফিল্ড কয় বিটের 20 বিটের এই জন্য এটাকে কি করে আমরা লেফট সাইডে একটা সরিয়ে দিয়ে লেফট সাইড সরিয়ে দেওয়া মানে কি আসলো তার সাথে 10 টাইমস করে একই কথা তাই না তাকে 10 টাইমস করে একই কথা এই জন্য ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে CS টাইমস 10 প্লাস আইপি CS 10 ইনটু 10 প্লাস আইপি তো এইটা যোগ করলে আমরা তার ডেডিকেটেড অ্যাড্রেসটা পাই আর এক একটা যেহেতু 4 বাইট সাইজের তাহলে আমরা বুঝতেই পারছি একটা টাইপ থেকে আরেকটা টাইপে আমরা মুভ করতে হলে আমাকে 4টা বাইট সরে যেতে হবে সো প্রথমটা যদি আমার থাকে 0H এ তারপর হবে কত বলো 4 তারপর হচ্ছে 8 এরপর হবে 12 মানে আমরা হেক্সাতে সেটাকে সি লিখতে পারি এবং সি এর পরে যেটা
সি এর পরে যেটা সেটা কত 10 তাই না? যদি সি এর পরেরটা আমরা চিন্তা করি যে 12 মানে হচ্ছে আমার সি, 8 এর পর হচ্ছে 12, 12 তো আমরা লিখবো না, 12 জায়গায় আমরা লিখবো কি সি। সি এর পরে যদি আরো তুমি 4 যোগ করো তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? 16 সি আর 4 যোগ করা মানে হচ্ছে তোমার 16। সি এর সাথে যদি 4 যোগ করো তাহলে সি হচ্ছে তোমার 12, 12 সাথে 4 যোগ করা মানে হচ্ছে তোমার 16। তো ইয়েতে কি 16 বলতে কিছু আছে? কারণ আমাদের হাইয়েস্ট হচ্ছে তোমার এফ, এফ মানে হচ্ছে 15। তার মানে এফ এর পরের সংখ্যাটা আসলে আমরা কিভাবে লিখি? এফ এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখি বলো? 10 10 স্যার 10। তাহলে দেখো এটা মিলতেছে, এফ এর পরের সংখ্যাটা হচ্ছে 10। সো ঠিক আছে, যদি এটার পরে আসো দেখো 8, 8 এর পর হচ্ছে এই যে 10 আসছে, 8 এর পর হচ্ছে 12, 12 মানে হচ্ছে সি, তারপরে হচ্ছে সি এর পর আসবে তোমার 10, সি এর পর আসবে তোমার 10। ওকে, 10 পর তোমার আসছে 10 পর কত আসছে স্যার বলো? স্লাইড তো আমরা দেখছি না, সরি, স্লাইড দেখছি না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে 10, 10 পর 18, 18 এর পর 1c, ঠিক আছে, 1c এর পর তোমার আসছে আবার 20, 20 কেন? এটার সাথে আবার 4 যোগ করলে তোমার কত হয়ে যাচ্ছে? এটার সাথে আবার 4 যোগ করলে কত হচ্ছে? আবার 16 আবার 16, 16 মানে কি আবার এখানে 0, পরের বিটা আবার 1 যোগ হবে। সো এইভাবে আর কি তোমার চলতে থাকবে। তা আমি যে এটা বলছি এটা তো, হ্যাঁ বলো। 4n এর যে একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে স্যার বের করা যায়, হিসাবও করা লাগে না। হ্যাঁ, সেই সূত্র তো আছে, সেই সূত্র 8 টাইপ 8 স্যার, তাহলে 4n এর তো 4 8 32, 32 যদি 16 সূত্র দ্বারা তো আমি বললামই, সূত্রটা তো বলেই দিলাম আগে। 4n, 4n না, 4n কত? 4n হচ্ছে তোমার কত? 32 হচ্ছে ডেসিমেল, 32 হচ্ছে তোমার ডেসিমেল। এখন এই 32টাকে তুমি ইয়া করো, হেক্সাতে নিয়ে আসো। জি স্যার, 16 দিয়ে ভাগ করলে স্যার 20 আসে যায় হেক্সে। ঠিক আছে, 2, তার মানে কি প্রথমবার রিমাইন্ডার থেকে 0 আর পরে 2, ঠিক আছে। সো এটা তো এই জন্য তো আমি সূত্রটা তো এখানে লিখিয়ে দিয়েছি তোমাকে। এই যে সূত্রটা এখানে লেখা আছে না 4n, জি স্যার জি স্যার দেখা যাচ্ছে 4n, তুমি শুধু 4n টা মনে রাখতে হবে। আর এটা তো আমি টোটালটার জন্য দিয়েছি যে আইপি হচ্ছে 4n আর সিএস হচ্ছে 4n প্লাস 2। তুমি যদি 4n টাও মনে রাখো তাতেও তোমার চলবে আর কি। ওকে, আচ্ছা, যদি একটু তোমরা কনফিডেন্ট হবে, একটু যদি বুঝো, কারণ নেক্সট ক্লাসে আমি তোমাকে আইপি ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যেটা টোটালি ফাইন্ড আউট করে তোমাকে দেখাবো। এর আগে যদি তুমি একটু আমাকে এখন বলো যে ফর এক্সাম্পল 255, এটা আইপি আর কোড সেগমেন্ট একটু আমাকে বের করে বলো তো কত আসে 255? 255, স্যার আইপি অ্যাড্রেস হচ্ছিল 64 স্যার। আইপি অ্যাড্রেস 25 এর আছে 25 এর 64। জন্য। আমি কোন কোন টাইপের বলছি? ডিটারমাইন দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ আইএসআর টাইপ 255 ইন্টারাপ্ট, 255 এটা বলছি। জি স্যার, 250 জন্য আইপি অ্যাড্রেস আছে স্যার হচ্ছিল 640 64 000064। তাই আসে। আর বাকি এটা কে বলতেছো? স্যার বুঝলাম। রাজু? জি স্যার। দেখি আর অন্য কেউ? তিনটা স্যার 0 ফার্স্টে, তারপর হলো 64। আমি কত বলছি টাইপ বলো তো? 25 বললেন না স্যার টাইপ? না, এই জন্যই বলছি, আমি বলছি 255। 255 ও 255 এটা বলো তো কত? স্যার করি স্যার তাহলে স্যার। হ্যাঁ, একটু করো, বাকি সবাই করো, এক দুইজন শুধু করলে হবে না, সবার কাছ থেকে আমি জানতে যাচ্ছি। 255
এত সময় তো লাগার স্যার কথা না। আইপি হচ্ছে স্যার 1008C। 1008C? জি স্যার। রাজুই বলছো? জি স্যার। বাকি কারো কোনো খবর নাই? কি একজনও কি করো না আর? না হলে না বলো, তাও বলো একটা কথা। করেছো কেউ? না স্যার। না স্যার, এত সহজ অ্যান্সার দিলে হবে? দেখো 255, আমি ফর্মুলাটা কি বলছি? ফর্মুলাটা কি বলো? 4n। এটা তো মনে আছে সবার? আচ্ছা, তারপরে 2 ইন্টু, সরি কি লিখতেছি, 4 ইন্টু 255। ঠিক আছে, এই যে আমি নাম্বারটা পাবো, এই নাম্বারটা আমার কত আসছে? 1020। বাট রিমেম্বার দিস ইজ ডেসিমাল। এটা তো ডেসিমাল, তাই না? তুমি তো এটা ইয়ে করতে হবে, হেক্সাতে আনতে হবে না? তুমি যদি এটা বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে এটা ডেসিমাল। এটা কিন্তু 255 যে নাম্বারটা, আমি যে বলি টাইপ 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো আমি কিন্তু ডেসিমালে বলতেছি। আমি কি 12 16 এর পর 17 এগুলো সব বলে যাচ্ছি না? এভাবে 255 পর্যন্ত বলছি। তার মানে তোমার মনে হচ্ছে কি হেক্সা? মোটেও না, এগুলো কি নাম্বার? এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। তাহলে ফর্মুলাতে যে তুমি 4n পাচ্ছ, এই nটা হচ্ছে ডেসিমাল নাম্বার। সো 4 দ্বারা 255 কে মাল্টিপ্লাই করলে তুমি পাচ্ছ 1020। দিস ইজ ডেসিমাল। সো এটাকে হেক্সাতে নিয়ে আমাকে একজন বলো তো কত আসে? আর 063C আসছে। এটাতে হেক্সাতে আনলে কত আসে? 063C। আমি এখানে করে ফেলেছি, আমি জানি এটা কত আসবে, কিন্তু তোমাদের একজনের তো সেই অ্যান্সারটা আসে না। তুমি কত বলে? 06? 1008 না, দেখো এটা 1020 কে তুমি 16 দ্বারা ভাগ করলে, আমি যে ভুল না করে থাকি, 63 বার 63 জি স্যার, টাইমস যায়। 63, তারপরে স্যার হচ্ছে আপনার অবশিষ্ট থাকে কত বলো? অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট 8 12 স্যার। থাকে। তা 12 এর জন্য আমি কি লিখবো? সি লিখবো। সি লিখবো। হ্যাঁ 12 এর জন্য সি লিখবো। আচ্ছা, 63 এর মধ্যে আবার 16 কতবার যায়? 63 এর মধ্যে 16 যায় হচ্ছে, বলো? 3 বার স্যার। 3 বার যায়। ঠিক আছে, তার মানে 3 বার গেলে কত? 3 × 48, বাকি থাকে কত? 15। জি স্যার। 48 15 63 না? জি স্যার, তাহলে এফ থাকে F স্যার। এফ থাকবে, ভেরি গুড। তারপরে ওই যে 3 অবশিষ্ট, তারপর থাকবে 3। বুঝতে পেরেছো? 3FC। এখন তাহলে তারপর তুমি ডাবল যদি 0। 5 মিনিট রাখতে চাও তাহলে দুইটা জিরো দিয়ে দাও। জি স্যার, তাহলে এখন যেটা হলো, এইটা হচ্ছে তোমার এইচ। এটা আমি একটু গ্যাপে লিখলাম, আবার এইচটা মিলে ফেললাম একসাথে। তার মানে এটা হচ্ছে কি? 003FC। বুঝলাম না, এই একটা সামান্য স্যার ক্যালকুলেশন। আমি ঠিকই বলছি, মানে 63 কে যে আবার করতে হবে এটা করি। অবশ্যই, কারণ কি তোমরা যে সেটা তো সেই ডিজিটালে শিখে আসার কথা, তাই না? আমরা ডেসিমাল, হেক্সা বা হেক্সা থেকে অক্টাল এগুলো কিভাবে কনভার্ট করি, প্রত্যেকটা জিনিস দেখছো এখন কিভাবে আমাদের কাজে লাগতেছে। তুমি করতে থাকো যখন কোনো জিরো না আসে। প্রথমে ভাগ করে তুমি পারছো, ভাগ ফল হচ্ছে 63, রিমাইন্ডার হচ্ছে 12। রিমাইন্ডার 12 কে আমি লিখতে পারি কত? সি, তাই না? এরপর 63 কে আবার ভাগ করো, 3 বার যায়, 3 × 48, 15 থেকে অবশিষ্ট 15 মানে কত? এফ। উল্টা ভাবে লিখতে থাকো, সি এফ। তারপর তো 3 কে 16 দ্বারা ভাগ করলে যায় না, তো রেজাল্ট 0 হয়ে গেল। এখন অবশিষ্ট হচ্ছে 3। সো 3FC, এই হচ্ছে তোমার এইচ। তাহলে এটা যদি তুমি আইপি তুমি পেয়ে যাও, তাহলে কোড সেগমেন্ট করার দরকার আছে? আমি সরাসরি লিখে দিচ্ছি, কোড সেগমেন্ট এর সাথে আরো তুমি কত বলো? 2 যোগ করবা। আমি 2 যোগ করলে কত হবে? সি ডি ই, তাহলে স্যার হবে হলো 003FE। ঠিক আছে, 3FE। তো এটা তো বললাম শুধুমাত্র তার লোকেশনটা বের করা। এখন এই লোকেশনে আবার কে আছে, সেটা থেকে আবার কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস বের করবো, এগুলো আশা করি আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। ঠিক আছে, এটা শুধুমাত্র আমি লোকেশনটা পেলাম। এখন এই লোকেশনে আবার আমার থাকতে পারে না যে 34H, 03H, 04H, মানে এই লোকেশনে আবার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্ট থেকে আমি আবার মানে যেটাকে পয়েন্ট করছে, সেই পয়েন্টিং ভ্যালু থেকে, অ্যাড্রেস থেকে আমি টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবো, এগুলো আশা করি আমরা নেক্সট ক্লাস দেখবো। তো ব্যাপারগুলি কিন্তু সহজ, যেমন কিন্তু আবার মানে একটু কমপ্লেক্স। আমি বলবো যে ঠিক মতো না ধরতে পারো, প্রত্যেকটা জিনিসই তোমার কাছে খুব বেশি কনফিউজিং মনে হবে। তার মানে এখানে দেখো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? টাইপ নাম্বারটা জানা। টাইপ নাম্বার জানলে আমরা জাস্ট একটা ফর্মুলা যদি মাথায় রাখি 4n, তার মানে আইপি হচ্ছে 4n, সিএস হচ্ছে 4n + 2। কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে, এই 4n, এই nটা হচ্ছে তোমার একটা ডেসিমাল নাম্বার। nটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। সো এই ডেসিমালটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করার সিস্টেম কি আমরা জানি। ওকে, সো ওইভাবে আমরা হেক্সাতে কনভার্ট করে আমরা তার লোকেশনটা বলে দিতে পারবো। আর টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস বের করার যে ফর্মুলাটা, এটা আমরা নেক্সট ক্লাসে আবার যাবো। সেটা হচ্ছে কি বলছি? CS টাইমস 10 প্লাস আইপি, CS টাইমস 10 প্লাস আইপি। এটা কিন্তু এই লোকেশন না, এইটা যেটাকে পয়েন্ট করছে ওই লোকেশনের যে
অ্যাড্রেসটা আছে তার দ্বারা আমরা সেই কি বলে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবো। সো এটা আশা করি আমরা নেক্সট ক্লাস আমরা দেখতে পাবো। তারপর থেকে ইন্টারাপ্ট এটাই আমার মেইন টার্গেট। আরেকটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার আশা করি আরেকটু সহজ হবে। সো এইগুলো নিয়ে যেন আমরা সেকেন্ড সিটি এবং মিডে যেতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। মামুন, তাহলে যেটা তোমাকে বললাম 80 মানে কাউসার পর্যন্ত এদেরকে আর বেশি করে কনভিন্স করার চেষ্টা করো, এবং বেশি করে মামুন করবে কেন, তোমাদেরকে সবাই শুনছো, সবাইকে আমি বলছি। তো ফার্স্ট থেকে যে আইডি এই 183 পর্যন্ত আছে তারা অবশ্যই চেষ্টা করো নেক্সট ক্লাসে দিতে, কারণ পরবর্তীতে আর তাদেরকে এই নামটা বলা হবে না। আর এর বাইরে যদি দিতে চাও অবশ্যই মামুনের সাথে যোগাযোগ করে, সিআর এর সাথে যোগাযোগ করে তোমরা এই নামগুলি তোমরা দিয়ে রাখতে পারো। আর গুগল ক্লাসরুমে রোববার তোমাদের কাছে একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম জেনে নিলাম যে রোববার সকাল 10টায়, আর ফাইনাল নোটিশটা অবশ্যই গুগল ক্লাসরুম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে স্যার, ফার্স্ট সিটির রেজাল্টটা দিতে চাইছি। ও আই এম এক্সট্রিমলি সরি। এটা আসলে কিছু অংশ বাকি আছে, আমি আসলে জানোই সবসময় একসাথে না হলে আমরা দিই না, যেহেতু তোমাদের 2 সেকশনে প্রায় 80-90টা হয়ে যাবে। এটা তো তোমরা রেজাল্ট তো মোটামুটি সবাই নিশ্চয়ই বাই দিচ্ছে, গেস করে ফেলছো, তাই না? গত ক্লাসে আমি কারেক্ট অ্যান্সার বলে দিয়েছি। অবশ্যই তোমরা এটা নিশ্চিত থাকো, তোমরা সেকেন্ড সিটির আগে বা মিডের আগে আমি সব রেজাল্ট জেনেই তোমরা যাবো। ঠিক আছে, তো আমাকে একটা ইয়ে দাও, আমি এরপর নেক্সট ইয়ারতে চেষ্টা করবো অবশ্যই দিয়ে দিতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের প্রেজেন্টেশন যেন আর মিস না হয়। ওকে, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।